হোমিওপ্যাথির জগতে না কিছু কিছু প্রতিকার আছে যেগুলো বেশ গভীর আর একটু রহস্যময় বটে। তো আজ আমরা ঠিক তেমনই একটা প্রতিকার নিয়ে কথা বলবো, ব্যাসিলিনাম। চলুন, এর কাজ কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি সব একে একে জেনে নেওয়া যাক। আচ্ছা, এমনটা কি প্রায় দেখা যায় না যে কিছু মানুষের যেন সারা বছরই ঠান্ডা লেগে থাকে? একবার সর্দি কাশি হলে আর সারতেই চায় না, বা ধরুন একটা অসুখ থেকে উঠলেন, ব্যাস কয়েকদিন পরেই আবার অসুস্থ। তো প্রশ্ন হলো, কেন এমনটা হয়? এর পেছনে কি আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? চলুন আজ সেটাই খুঁজে বের করার চেষ্টা করি। একটু আগে যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম, তার একটা সম্ভাব্য উত্তর কিন্তু এই ব্যাসিলিনামের মধ্যেই লুকিয়ে আছে। এটা কিন্তু একটা বিশেষ ধরনের প্রতিকার, যেটাকে বলা হয় নোসোড। মানে হলো এটা রোগের উপাদান থেকেই তৈরি হয়। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগতেই পারে। ব্যাসিলিনাম তৈরি হয় যক্ষা আক্রান্ত ফুসফুসের টিস্যু থেকে। আর এই প্রতিকারটা শরীরের একদম ভেতরের দুর্বলতা, বিশেষ করে যাদের যক্ষা হওয়ার একটা প্রবণতা থাকে, তাদের উপর দারুণভাবে কাজ করে। তো এই পুরো বিষয়টাকে সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব ব্যাসিলিনাম আসলে কি, তারপরের 5টা প্রধান বৈশিষ্ট্য দেখব। এরপর মানসিক ও শারীরিক লক্ষণগুলো নিয়ে কথা বলবো, জানব কখন এটা সবচেয়ে ভালো কাজ করে, আর সবশেষে দুটো বাস্তব উদাহরণ দেখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসি ব্যাসিলিনামের 5টা প্রধান বৈশিষ্ট্যে। এই পয়েন্টগুলো জানা থাকলে প্রতিকারটাকে চেনা বা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এগুলোই হলো এর মূল ভিত্তি। এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটাই হল শরীরের এক ধরনের, বলা যেতে পারে, জন্মগত দুর্বলতা। একে বলা হয় টিউবারকিউলার ধাতুজ প্রবণতা। এখন এর মানে কি? সহজ করে বললে, কিছু মানুষ আছেন না, যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমজোরি, সামান্যতেই ঠান্ডা লেগে যায়, ওজন বাড়তে চায় না, আর সারাক্ষণ একটা ক্লান্তি যেন লেগেই থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা সরাসরি শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের সাথে জড়িত। মানে এমন অনেকে আছেন যাদের প্রায়ই সর্দি, কাশি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যা হয়। এই যে বারবার শ্বাসযন্ত্রে ইনফেকশন হওয়ার প্রবণতা, ব্যাসিলিনাম ঠিক এই জায়গাটাতেই খুব ভালো কাজ করে। এবার আসি 3 নম্বর পয়েন্টে, আর এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভ্যাসেলিনামের ক্ষেত্রে দেখা যায় শ্বাসতন্ত্রের সমস্যার সাথে স্কিন বা ত্বকের সমস্যার একটা অদ্ভুত কানেকশন আছে। মানে যাদের বারবার দাঁত, এক্সিমা বা চুলকানির মতো সমস্যা হয়, দেখা যায় তাদের ফুসফুসও হয় একটু দুর্বল। আর এর আসল কারণটা কিন্তু সেই একই, শরীরের ভেতরের ওই দুর্বলতা। চতুর্থ বৈশিষ্ট্যটা হল ঠান্ডার প্রতি ভীষণ সেন্সিটিভ হওয়া। মানে এই ধরনের মানুষরা সামান্য ঠান্ডা বাতাসও সহ্য করতে পারেন না। ধরুন একটু ফ্যানের হাওয়া লাগলো বা আবহাওয়াটা একটু স্যাঁতস্যাঁতে হলো, ব্যাস তাতেই তাদের কষ্ট শুরু হয়ে যায়। ভিজা আবহাওয়াতে তো কষ্ট আরও কয়েকগুণ বেড়ে যায়। আর 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো শরীরে যেন কোনো শক্তিই নেই, মানে একদম জীবনী শক্তির অভাব। অল্প একটু কাজ করলেই ভীষণ ক্লান্ত হয়ে পড়া, খিদে কমে যাওয়া, আর একবার যদি অসুস্থ হয় তাহলে সেরে উঠতে অনেক সময় লেগে যায়। এর পেছনে কারণটা তো বোঝাই যাচ্ছে, দুর্বল ইমিউন সিস্টেম। তো এই তো গেল 5টা মূল বৈশিষ্ট্য। এগুলো হলো প্রতিকারটার মূল কাঠামো। এবার চলুন এর ভেতরে ঢুকে দেখি, মানে মানসিক আর শারীরিক দিক থেকে লক্ষণগুলো ঠিক কেমন হয়। তাহলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। মানসিক দিক থেকে দেখলে ব্যাসিলিনামের রোগীরা প্রায় খুব খিটখিটে আর অস্থির স্বভাবের হন। কোনো একটা কাজে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখাটা তাদের জন্য খুব কঠিন। রাতে ভালো ঘুম হয় না, প্রায়ই দুঃস্বপ্ন দেখেন। আর হ্যাঁ, তাদের মধ্যে প্রায়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার, মানে একটু ঘুরে বেড়ানোর একটা হালকা ইচ্ছেও দেখা যায়। আর শারীরিক লক্ষণগুলো কিন্তু বেশ নির্দিষ্ট। যেমন বুকে একটা পুরনো কাশি লেগেই থাকে, যেটা বিশেষ করে সন্ধেবেলা বা রাতে বাড়ে। ত্বকের ওপর বারবার দাগ বা এক্সিমা হতে দেখা যায়। ঠান্ডা লাগলেই মাথা ব্যথা বা সাইনাস বন্ধ হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়। আর হজমের গোলমালের জন্য ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ফলে ওজনও কমতে থাকে। এখন একটা খুব জরুরি প্রশ্ন হলো, এই যে এতগুলো লক্ষণের কথা বললাম, এগুলো কখন বাড়ে আর কখন কমে? আর ঠিক কোন কোন অসুখের ক্ষেত্রে এই প্রতিকারটা সবচেয়ে বেশি কাজে লাগে? চলুন এবার সেটাই জেনে নিই।
হোমিওপ্যাথিতে এই বাড়া কমাটা বোঝা কিন্তু খুব জরুরি। তো ব্যাসিলিনামের ক্ষেত্রে দেখা যায় যে একদিকে যেমন ঠান্ডা ভেজা আবহাওয়ায় কষ্ট বাড়ে আর সকাল আর রাতেও সমস্যাগুলো বেশি দেখা দেয়, ঠিক তেমনি অন্যদিকে গরম পরিবেশে একটু রোদে বা খোলা বাতাসে থাকলে কিন্তু তারা বেশ আরাম বোধ করেন। তাহলে সব মিলিয়ে কোন কোন ক্ষেত্রে ব্যাসিলিনামের কথা ভাবা হয়? ধরুন বারবার সর্দি কাশি ফ্লু হচ্ছে, পুরনো ব্রঙ্কাইটিসের সমস্যা, ঘন ঘন সাইনাসের ইনফেকশন বা ত্বকের সমস্যা যেমন দাঁত বা এক্সিমা। এমনকি কোনো ভাইরাসের ইনফেকশনের পর শরীর খুব দুর্বল হয়ে গেলেও সেই দুর্বলতা কাটাতে এটা একটা অসাধারণ প্রতিকার। অনেক তো তত্ত্বের কথা হলো, তাই না? এবার চলুন দুটো সত্যিকারের উদাহরণের মধ্যে দিয়ে দেখি যে এই সব লক্ষণগুলো একসাথে মিলে কিভাবে একজন মানুষের মধ্যে ব্যাসিলিনামের একটা পরিষ্কার ছবি তৈরি করে। প্রথম উদাহরণটা একটা বাচ্চার গল্প। ধরুন একটা বাচ্চা আছে যে প্রতি ২-৩ সপ্তাহ পরপরই সর্দি জ্বরে ভোগে, আর যাই হোক না কেন সমস্যাটা সবসময় তার বুকে গিয়ে বসে, মানে কফ জমে যায়। তার ঠিকমতো ওজনও বাড়ে না, আর একটু ঠান্ডা হাওয়া লাগলেই সে অসুস্থ হয়ে পড়ে। দেখুন, এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বললাম তার প্রায় সবগুলোই কিন্তু এই বাচ্চাটার মধ্যে স্পষ্ট। আর দ্বিতীয় উদাহরণটা হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের। এটা ওই যে ত্বক আর ফুসফুসের অদ্ভুত কানেকশনের কথা বলেছিলাম, সেটাকে আরও পরিষ্কার করে দেবে। ধরুন একজন আছেন যার বারবার চুলকানিযুক্ত দাঁত হয়, আবার তার খুব সহজে ঠান্ডা লেগে বুকে কফও জমে যায়, আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তিনি খুব দুর্বল বোধ করেন। এই যে দুটো আপাত দৃষ্টিতে আলাদা সমস্যা একসাথে দেখা যাচ্ছে, এটাই কিন্তু ব্যাসিলিনামের একটা ক্লাসিক ছবি। আচ্ছা, পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, তাই না? যে কিভাবে একটা মাত্র ওষুধ মন আর শরীরের এতগুলো আলাদা আলাদা সমস্যার গভীরে গিয়ে কাজ করতে পারে? এর উত্তরটা হয়তো হোমিওপ্যাথির মূল দর্শনের মধ্যেই লুকিয়ে আছে। হোমিওপ্যাথি তো শুধু আলাদা আলাদা রোগের চিকিৎসা করে না, সে পুরো মানুষটাকে একটা সম্পূর্ণ সত্তা হিসেবে দেখে। এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।